আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মুস্তাফিজুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি এসএসসি এবং দাখিল বাংলা প্রথম পত্রের পোষক কবিতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আজকের কবিতাটি উপভোগ করবে। তাহলে আমরা শুরু করি আমাদের কবিতাটি। বুশেক। বৈশাখকে আমাদের বাংলা ঋতু ৬টা ঋতু আছে, তার মধ্যে একটা হচ্ছে যে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালের দুইটা মাস নিয়ে হয়, বৈশাখ এবং জ্যৈষ্ঠ। এই বৈশাখ মাসকে আসলে এখানে উপলক্ষ করে উনি কবিতাটি লিখেছেন। এখানে বুশেক মানে হচ্ছে যে বৈশাখ মাসকে বোঝানো হয়েছে। তো কবিতার শুরুতে আমাদের কিছু কবি পরিচিতি আছে। আমরা দেখতেছি যে আমাদের বুশেক কবিতাটি লিখেছেন আল মাহমুদ, এবং তার জন্ম হচ্ছে যে 1936 সালের 11 জুলাই এবং তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার পেশা হিসেবে আছে সাংবাদিকতা এবং চাকরি। আর উনি দুইটা পত্রিকার সম্পাদক ছিলেন, দৈনিক গণকণ্ঠ এবং দৈনিক কর্ণফুলী। তার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ রয়েছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লুকলুকান্তর, কালের কলস, সোনালী কাবিন, বক্তিয়ার গোড়া ইত্যাদি। এবং উপন্যাসের মধ্যে রয়েছে ডাহকি, এটা একটি বিখ্যাত উপন্যাস, এবং উপমহাদেশ, এই দুটো অনেক বিখ্যাত উপন্যাস। প্রবন্ধের মধ্যে আছে গল্প এবং শিশুতোষ কাব্যগ্রন্থ রয়েছে, জীবনী রয়েছে আমাদের নবীকে নিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর মধ্যে আমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে যে লুকলুকান্তর কোন ধরনের রচনা, সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে কাব্যগ্রন্থ। আসতে পারে ডাহকি কোন ধরনের রচনা, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটি উপন্যাস। অনেক সময় পেশা কী ছিল সেটাও দিতে পারে, আমাদের জন্মসালও দিতে পারে। সেক্ষেত্রে আমরা বিষয়গুলো খেয়াল রাখবো আর কি। এবার আমরা মূল পাঠের মধ্যে ফিরে যাই। মূল পাঠের মধ্যে রয়েছে বুশেক। যে বাতাসে বুনোহাসের ঝাঁক ভেঙে যায়, জেটের পাকা দুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্য তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। আসলে কবি বৈশাখের যে একটা বাতাসের যে তীব্রতা, ধ্বংসলীলা, সেই জিনিসটাকে এখানে কবি তুলে ধরতে চেয়েছেন। এখানে দেখা যাচ্ছে যে বাতাসে বুনোহাসের ঝাঁক ভেঙে যায়, সেখান থেকে আসলে আমরা বুঝতে পারতেছি যে বাতাসের গতিবেগটা কীরকম, বাতাস কীরকম শক্তিশালী, যার কারণে বৈশাখের বাতাসের কারণে বুনোহাসের ঝাঁকটা ভেঙে যাচ্ছে। ঠিক একইভাবে জেটের পাকা, এখানে জেটের পাকা বলতে আমরা জেট বিমান যেগুলো আছে এখানে সেটাই বোঝানো হয়েছে। জেটের পাকা দুমড়ে শেষে আছাড় মারে। তোমরা নিশ্চয় জানো জেটের বিমান কত স্পিডে, কত দ্রুত একটা বিমান। এই জেটকে পর্যন্ত সে দুমড়ে আছাড় মারে, তার মানে আমরা বুঝতে পারছি যে বাতাসের গতিবেগটা তার কীরকম সেটা একটা অনুমান করা যায়। এরপরে নদীর পানি শূন্য তুলে দেয় ছড়িয়ে, নুয়ে দেয় টেলিগ্রাফের থামগুলোকে। টেলিগ্রাফ মানে হচ্ছে যে আমরা তার সহযোগে যেটা বার্তাগুলো পাঠানো হয় সেটাকে টেলিগ্রাফ বলে। এখন ব্যবহারটা এমন একটা থাকে না। সেই টেলিগ্রাফের কতগুলো থাম থাকে, যেটাগুলো আমরা খাম্বা বলে থাকি, এই থামগুলো কিন্তু কাত করে ফেলে। তোমরা আমাদের অনেক সময় দেখা যায় বৈশাখ মাসে অনেক বৈদ্যুতিক খুঁটিগুলা পড়ে যায়, কাত হয়ে যায় বাতাসের কারণে। তাহলে বাতাস কতটা শক্তিশালী হলে টেলিগ্রাফের থামগুলোকে কি করে ফেলতে পারে, নুয়ে দিতে পারে। আবার নদীর পানিকে শূন্য তুলে দেয় মানে আকাশের মধ্যে তুলে ফেলে, মানে বাতাসের গতির কারণে নদীর পানিকে নদীর উপরে অর্থাৎ শূন্যে তুলে ফেলে। এরপরে পরের লাইনে বলা হয়েছে, সেই পবনের কাছে আমার এই মিনতি, তিষ্ঠ হাওয়া তিষ্ঠ প্রতাপশালী। এখানে পবন বলতে আমাদের বাতাসের একটা সমার্থক শব্দ হচ্ছে যে পবন। সেই পবনের কাছে আমার মিনতি, কবি মিনতি করতেছেন পবনের কাছে অর্থাৎ বাতাসের কাছে, যে তিষ্ঠ হাওয়া অর্থাৎ হাওয়া বাতাসকেই বোঝায়। এখানে তিষ্ঠ মানে হচ্ছে যে স্থির হওয়া, মানে স্থির হওয়ার জন্য বলতেছে, মানে থামতে বলতেছে।
থামো হাওয়া, মানে বাতাস তুমি একটু থামো। তিষ্ঠ প্রতাপশালী, এখানে প্রতাপশালী বলে তাকে একটু কটাক্ষ করা হয়েছে, মানে প্রতাপশালী তুমি একটু থামো। এরপরে আমরা দেখতে পাই গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ, কি সুখ বলো গুড়িয়ে দিয়ে ছাসির বিটে। এখানে কবি প্রশ্ন রেখেছেন বাতাসের কাছে যে তুমি গরিব, আমরা যখন দেখি যখন মাঝিরা নৌকা চালায়, আগে পালের নৌকা ছিল, সেই পালটা বাতাসের তুড়ে তার দড়ি পাল সব কিছু ছিঁড়ে ফেলে। তো কবি জিজ্ঞেস করতেছে বাতাসকে, তুমি এই পালগুলো ছিঁড়ে তুমি কি লাভ পাও? এবং এরপর বলতেছে যে কি সুখ বলো গুড়িয়ে দিয়ে শাসির বিটে। তো একজন চাষির বিটেকে যখন বাতাস প্রবাহিত হয়, যখন বাতাস আসে, তখন তার শাসির বিটে শুদ্ধ কি করে ফেলে, দুমড়ে মুচকে সব উড়িয়ে নিয়ে যায়। তো কবি জিজ্ঞেস করতেছে বাতাসকে, তুমি কি সুখ পাও এই কাজগুলো করে? এরপর লাইন বলা হয়েছে বেগুন পাতার বাসা ছিঁড়ে টুনটুনিদের উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি। টুনটুনিরা কোথায় বাসা বাঁধে? বেগুন পাতার মধ্যে বাসা বাঁধে। সেইগুলো কিন্তু বাতাস, মানে বৈশাখের বাতাস কি করে ফেলে? ছিঁড়ে ফেলে। এখানে একটা প্রশ্ন তোমরা যখন এমসিকিউ পড়বা, তখন তোমাদের একটু নজর দিতে হবে, এই যে টুনটুনি কোথায় বাসা বাঁধে, এটা একটা প্রশ্ন হতে পারে। তো আমাদের সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিষয় মনে রাখতে হবে। তাহলে টুনটুনি কোথায় বাসা বাঁধে? বেগুন পাতার মধ্যে। তো এই টুনটুনির বাসা শুদ্ধ কি করে ফেলে? বাতাস ছিঁড়ে ফেলে দেয়। এরপর উল্টে ফেলে দুঃখিনী মায়ের ভাতের হাড়ি। এখানে এমসিকিউর ক্ষেত্রেও তোমরা খেয়াল রাখবা, কার ভাতের হাড়ি? দুঃখিনী মায়ের ভাতের হাড়ি। তো খেয়াল রাখতে হবে। তাহলে বাতাসের তুড়ে দুঃখিনী মায়ের হাড়ি শুদ্ধ কি হয়ে যায়? উল্টে যায়। তার মানে বাতাস দেখো কত শক্তিশালী। এরপরে বলতেছে যে হে দেবতা, এখানে বাতাসকে দেবতা হিসেবে সম্বোধন করা হয়েছে, মানে ডাকা হয়েছে। কি বলতেছে দেখি, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির ঘর উড়িয়ে। এখানে তিনি আবার প্রশ্ন করতেছেন কাকে? বাতাসকে। যে বলতেছে যে হে দেবতা, বলো তোমার কি আনন্দ, কি মজা পাও বাবুই পাখির বাসা উড়িয়ে। তো তুমি বাবুই পাখির ছোট্ট একটা পাখির বাসা, তুমি তার বাসার কেন তুমি উড়ে দাও? কি মজাটা পাও, কি আনন্দটা পাও? এই কবি বলতেছে এটা কি আনন্দের বিষয় হলো নাকি? তিনি আক্ষেপ করে যিনি বিষয়গুলা বলতেছেন। তাহলে আমাদের এমসিকিউর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই যে মানে কোন কাজটি করে বাতাস আনন্দ পায় বা মজা পায়। সেক্ষেত্রে দেখো বাবুই পাখির বাসা, এখানে অনেকগুলো কাজ আছে। যেমন এর আগে বলতেছে কি সুখ বলো গুড়িয়ে দিয়ে। এখানে সুখের মানে বাতাস কোন কাজটা করে সুখ পায়, এখানে বলতেছে কোন কাজটা করে আনন্দ পায় মজা পায়। বিষয়গুলো মনে রাখতে হবে, আনন্দ বা মজা কোন কাজটা করে, আর সুখ পায় কোন জিনিসটা করে, সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে পরলাইনে আমরা যদি দেখি, রামায়ণে পড়েছি যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা, কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। এখানে কবি ঐতিহাসিক কতগুলো চরিত্রকে উনি কি করেছেন? অবতারণা করেছেন। আমরা এরপরের প্যারায় চলে যাই। রামায়ণে পড়েছে যার কীর্তিগাথা, সেই মহাবীর হনুমানের পিতা, তুমি কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। এখানে কবি আবার প্রশ্ন করেছেন, এবং এখানে কবি কয়েকটা ঐতিহাসিক চরিত্রের অবতারণা করেছেন, যেখানে যেমন মহাবীর হনুমানকে কথা বলেছেন, কালিদাসের কথা বলছেন। এখানে রামায়ণের এখানে কীর্তি বলতে সুনাম বোঝানো হচ্ছে। তো রামায়ণে অনেকগুলা মহাবীরের অনেক সুনাম রয়েছে, সুনামগুলো এনেছেন। এখানে হনুমানের পিতা তুমি বলতে এখানে আসলে বাতাসকে তুমি বলে সম্বোধন করা হয়েছে। আমি একটু ছোট্ট করে যদি বলি, রামায়ণে আছে যে মহাবীর হনুমান ভূমিষ্ঠ হওয়ার সময় বাতাস কিন্তু তার ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। এজন্য হনুমানের বাতাসকে পিতা বলা হয়েছে। এখানে বায়োলজিক্যাল না, এটা হচ্ছে যে তোমার আধ্যাত্মিক আর কি। এবং এই কারণে হনুমানকে পবন পুত্র বলা হয়, অর্থাৎ বাতাসের পুত্র। অর্থাৎ পবন অর্থাৎ বাতাস তাকে তার ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল বলে এখানে আসলে
হনুমানের পিতা বলে সম্বোধন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তুমি তো সেই হনুমানের পিতা বাতাস। এবং আরেকটা এখানে বলা হয়েছে কালিদাস একটা হচ্ছে যে সংস্কৃত ভাষার একজন মহান কবি, উনি একটা বই লিখেছিলেন সংস্কৃত ভাষায় মেঘদূতম, এটাকে বাংলা বলা হয় মেঘদূত। সেখানে বলা আছে যে দয়ালু মেঘের সাথী হয়েছিল বাতাস, অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি নাকি সেই দয়ালু মেঘের সাথী। তো দয়ালু মেঘের সাথে ছিল এবং সেই হনুমানকে তার জন্মগ্রহণের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল। এরকম একটা তার ভূমিকা থাকার পরও, ভালো গুণ থাকার পরও, কীর্তি থাকার পরও সে কেন টুনটুনির বাসা ছিঁড়ে ফেলে, দুকুনি মায়ের বাতের হাঁড়ি উল্টে ফেলে এবং গরিব মাঝির পাল কেন ছিঁড়ে দেয়? তার তো অনেক সহনীয় গুণ থাকার কথা, যেহেতু সে দয়ালু মেঘের সাথে হয়েছিল, সাথী থেকে কাজ করেছিল, হনুমানের তার জন্মগ্রহণ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, তার অনেক ভালো গুণ আছে। সে কেন এই ধরনের কাজগুলো করে, কবি সেই আক্ষেপটাই করেছেন। এবার আমরা দেখি, তবে এমন নিঠুর কেন হলে বাতাস উড়িয়ে দিলে গরিব চাষির ঘরের খুঁটি, কিন্তু যারা লোক ঠকিয়ে প্রসাদ গড়ে তাদের কোনো ইট খসাতে পারলে না। তো এখানে নিঠুর বলতে আসলে নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে আর কি। তো তো কবি আবার আক্ষেপ করে বলতেছে, তুমি কেন এত নিষ্ঠুর বাতাস যে গরিব চাষির ঘরের খুঁটি শুদ্ধ তুমি উড়িয়ে নিয়ে যাও। কিন্তু কবির আক্ষেপটা কোন জায়গায়, সেটা হচ্ছে যে তুমি গরিব দুকুর মায়ের ভাতের হাড়ি ফেলে দাও, টুনটুনি বাসা গিয়া করে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যারা বড় লোক ঠকে যারা প্রসাদ করে তাদের বিরুদ্ধে তুমি কেন কোনো ব্যবস্থা নাও না, তাদের কেন কোনো কিছু করো না, তাদের কোনো একটা ইটও তো আমরা দেখি, তাদের কোনো কেন ইট কোনো একটা তার বাড়ির ইট খসাতে পারলে না। তো এই আক্ষেপটা কবির মধ্যে থেকে গেছে। আমরা যদি দেখি গরিব যখন বাতাস মানে কালবৈশাখী হয় তখন কিন্তু গরিব লোকের ঘরগুলো উড়ে নিয়ে যায়, কিন্তু যারা অট্টালিকা দালানের মধ্যে থাকে তাদের সেই ঘরগুলো অক্ষত থাকে। কবির আক্ষেপটা এই জায়গার মধ্যে। এরপর আমরা দেখি, হায়রে কত সুবিচারের গল্প শুনি, তুমি নাকি বাহন রাজা সুলেমানের, যার তলুবারের অত্যাচারে কাটতো মাতা অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিত। এখানে কবি আরেকটা বিখ্যাত ক্যারেক্টার নিয়ে আসছেন, যেটা ইসলাম ধর্মে হযরত সুলাইমান ইসলামকে নিয়ে আসা হয়েছে। তো তোমরা অনেকেই জানো যে হযরত সুলাইমান ইসলামের সিংহাসন কিন্তু বাতাস দ্বারা নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ আল্লাহ বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। বাতাসকে যখনই বলতেন সিংহাসনে এই দিকে যাও বা এখানে নিয়ে যাও, তিনি সেখানে নিতেন। এবং তিনি একজন সুবিচারক ছিলেন এবং ন্যায়পরায়ণ ছিলেন। তো বাতাস কিন্তু হযরত সুলাইমান ইসলামের সাথে থেকেছিলেন, তার মানে সিংহাসন বহন করতেন। তিনি অত্যাচারী যারা ছিল তাদেরকে তিনি তার তলোয়ার দিয়ে তাদেরকে বিনাশ করতেন, ধ্বংস করতেন, তিনি ন্যায় প্রতিষ্ঠা করতেন। তো এই যে সুবিচারের সাথে ছিলেন তিনি, সেই সুবিচারের গুণটা কেন তিনি গ্রহণ করেন নাই বাতাস, এই তিনি প্রশ্নটা রেখেছেন। কেন সে সুবিচারের গুণটা সে গ্রহণ করেনি, কেন সে সবসময় গরিবদের সাথে বৈষম্য করে, ধনীদের সাথে কেন কোনো কিছুই করেন না, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। অহমিকা মানে হচ্ছে যে যাদের অহংকার আছে সেই জিনিসটা বোঝানো হয়েছে আর কি। এরপর দ্বিতীয় প্যারাতে আমরা দেখি, কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখীর একটু ফুয়ে উড়িয়ে দিতে। এখানে আবার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তিনি আবার অবতারণা করেছেন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে কিন্তু এখানে দেখেন রাজা হিসেবে সম্বোধন করেছে। কাদের রাজা? কবিদের রাজা। তো এখানে আমাদের মনে রাখতে হবে কাকে রাজা হিসেবে সম্বোধন শিখের ক্ষেত্রে আমাদের লাগবে আর কি। ঠিক একইভাবে এখানে হযরত সুলাইমান ইসলাম কিন্তু কি সুবিচারের প্রতীক হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন এখানে। তো অত্যাচারীদের যমদূত হিসাবে এখানে তুলে এনেছেন, অথবা এখানে তিনি অট্টালিকা মানে
কে কে অহমিকার অট্টালিকা গুড়িয়ে দিতেন, সেই জিনিসটাও আমাদের মনে রাখতে হবে, কে? সুলাইমান ইসলাম। আচ্ছা, এইখানে কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ, তাকে এখানে স্মরণ করা হয়েছে। তো তিনি বাতাসের তোমার বলতে এখানে বাতাসকে বোঝানো হয়েছে, তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, মিনিত করে দাঁড়িয়েছিলেন তিনি। তো দাঁড়িয়ে কি বলতেছিলেন? যা পুরনো শুষ্ক মরা অদরকারি কালবৈশাখের একটু ফুয়ে উড়িয়ে দিতে। এখানে পুরনো ও শুষ্ক মরা অদরকারি বলতে আমাদের যে বিস্মৃতি যেগুলো আছে, আমাদের যে ক্লান্তি অবসাদ যেগুলো আছে, সেই জিনিসগুলোকে এখানে বোঝানো হয়েছে। তো এই যে কালবৈশাখী, এই একটা ফুয়ের মাধ্যমে যাতে আমাদের যেগুলা আছে, যে ক্লান্তি অবসাদ, আমাদের যে দুঃখ কষ্ট আছে, এগুলো যাতে উড়ে নিয়ে যায়। এরপর বলতেছে, ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। পরিশ্রমে গড়েছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। এখানে কবি বাতাসকে তুফান বলে আবার সম্বোধন করেছেন, ডেকেছেন। বলতেছে যে তুমি যদি ধ্বংস করতে চাও তবে ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের। এখানে পরগাছা বলতে তোমরা হয়তো অনেকেই দেখেছো, বড় বড় গাছের মধ্যে কতগুলো কি থাকে, স্বর্ণলতা থাকে, যেগুলা পাখি বা অন্য যে কোনো মাধ্যমে সেই গাছের মধ্যে যখন পড়ে সেখানে জন্ম বড় এবং বড় হয়, বেড়ে ওঠে। তো ওই গাছগুলা কিন্তু ওই বড় গাছ থেকে কি পুষ্টি, খাদ্য, পানি শোষণ করে করে বড় হয়। ঠিক আমাদের সমাজের মধ্যেও এরকম কতগুলো মানুষ থাকে যারা গরিবদের শোষণ করে বড় লোক হয় এবং ধনী গরিবের একটা পার্থক্য, বিভেদ তৈরি করে। কবি ওই সব সকল মানুষদেরকে ধ্বংস করার জন্য আহ্বান করেছেন। কাকে? বাতাসকে। এরপর বলছে, পরিশ্রমে গড়েছে যারা মস্ত দালান, বাড়তি বাহাদুরি মানে অহংকার, সেগুলো গুড়িয়ে ফেলার জন্য তিনি বলেছেন। তো কবি আসলে এই যে বাতাসের একটা দ্বিচারিতা আছে, সেই জিনিসটার প্রতি উনি খুব আক্ষেপ করেছেন এবং বলতেছেন যে যারা গরিব অসহায় তাদের প্রতি তুমি মানে অন্যায় বা তাদের ঘরগুলো ভেঙে দাও, কিন্তু যারা অট্টালিকায় বসবাস করে এবং তাদের কিন্তু সে বাতাস কোনো কিছুই করে না, এই জায়গায় তার কবির আক্ষেপটা থেকে যায়। তো এরপর আমরা দেখতে পাই একটা পাঠ পরিস্থিতি আছে। তো পাঠ পরিস্থিতি দেখা যায় যে পাঠ পরিস্থিতিও আমরা পড়ে নিব, সেটা আমাদের বিষয়গুলোকে সহজ করে, কবিতার ভাষাগুলোকে সহজ করে বোঝার ক্ষেত্রে আমাদের খুবই সাহায্য করে। তো আমরা দেখি, আমরাও কিন্তু কবি পরিস্থিতি পড়ব। কেন পড়ব? এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়ে থাকে। যেমন আমরা যদি এখানে যদি দেখি, এই যে বৈশাখ কবিতাটা কি, বৈশাখ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? এখানে আছে পাখির কাছে, ফুলের কাছে, কাব্য থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে। তো আমাদের এই তত্ত্বটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এখানে আরেকটা বিষয় আছে, যেমন বলা হয়েছে বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস হচ্ছে বৈশাখ মাস এবং ঋতু পরিক্রমায় বারবার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত। রুদ্র সংহারক মানে হচ্ছে যে বিনাশকারী, মানে ধ্বংসকারী আর কি। তো অনেক ভয়ঙ্করভাবে সে আসে, তো এই জন্য এটাকে এই রূপে হবে। তো আমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে বৈশাখ মাস কিভাবে আবির্ভূত হতে পারে, এরকম আসতে পারে। কবি পরিস্থিতি থেকে অনেক সময় প্রশ্ন হয়ে যায়। তো এই জন্য আমাদের এই তত্ত্বগুলো মনে রাখতে হবে। আমাদের সৃজনশীলের উত্তর করার ক্ষেত্রে কিন্তু এই তত্ত্বগুলো, এখানে তত্ত্বগুলো কিন্তু অনেক সময় সহায়তা করতে পারবে। কীরকম? এখানে কিন্তু মানে কবিতার কথাগুলো এখানে খুব অল্প করে মানে গুছিয়ে বলা দেওয়া আছে। তো আমরা এখান থেকে পাঠ পরিস্থিতি ভালোভাবে দেখে নিব। এখানে বলা হয়েছে, অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান যে ধ্বংস করো যদি করতে হয় তাহলে গুড়িয়ে দাও ওইসব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষের শোষণ করে। এবং এই কবিতায় বৈশাখের ধ্বংসকারী প্রতীক হিসাবে তুলে ধরা হয়েছে এখানে, এবং ধ্বংসকারী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারী অবসান কামনা করেছেন। এরপর তোমাদের একটা সৃজনশীল দেওয়া আছে, আমরা একটু দেখি পারি কিনা।
এবং যারা সৃজনশীল নিয়ে একটু চিন্তায় থাকে কীভাবে সৃজনশীলগুলো করতে হয়, তাদের জন্য আমি অনুরোধ করব ভিডিওটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার জন্য। কিভাবে সৃজনশীলের মধ্যে ভালো মার্কস তোলা যায় সেই ট্রিক্সটাও আমি তোমাদের শিখিয়ে দিব। চলো আমরা একটু দেখি। যেমন এখানে একটা সৃজনশীল দেওয়া হয়েছে, বলা হচ্ছে বন্যার্ত মানুষের জন্য ত্রাণের আয়োজন করা হয়। ত্রাণ কমিটি খুবই কঠোরভাবে সব কিছু নিয়ন্ত্রণ রাখে। হতদরিদ্র রাসুর পরিবারের লোকসংখ্যা বেশি থাকায় 2 বার ত্রাণ নিতে এলে অনিয়মের দায়ে তার কার্ড বাতিল করা হয়। বরাদ্দের চেয়ে কম চাল দেওয়ার প্রতিবাদ করলে রহম আলীকে বেদম প্রহার করে রিলিফ ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়। এমন সময় যতীন্দ্র চক্রবর্তী ও শমশের আলী চৌধুরী এলে তাদের প্রত্যেককে 1 মণ চাল, আধা মণ ডাল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী নৌকায় পৌঁছে দিয়ে আসেন ত্রাণ কমিটির প্রধান কর্তা ব্যক্তি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক, এবং উদ্দীপকের কয়েকটি প্রশ্ন থাকে, 4টা প্রশ্ন থাকে। প্রথমটি থাকে জ্ঞানমূলক, এরপর থাকে অনুধাবনমূলক, এরপর থাকে প্রয়োগ, এরপরে থাকে উচ্চতর দক্ষতা। কিভাবে সৃজনশীল আনসার করলে ভালো মার্কস তুলতে পারি সেই বিষয়টা আমি এখন তোমাদের বলবো। যেমন তির্যক কথাটার অর্থ কি? আমরা জানি তির্যক কথা থেমে যাওয়া। তো এটা যদি আমরা যদি 1 লাইনে লিখি আমাদের 1 নাম্বার দিয়ে যাবে। এইটাতে তেমন একটা সমস্যা হয় না। এর পরেরটাতে কীভাবে আমরা আনসার করবো সেটা একটু আমি বলি। পবনের কাছে কবি মিনতি করেছেন কেন? আমাদের যখন আনসার করতে হবে তখন এই কেনর আনসারটা 1 লাইনে আগে প্রথমেই বলে ফেলতে হবে। যেমন পবনের কাছে, পবন বলতে বাতাসকে বোঝানো হয়েছে। তো পবনের কাছে কবি মিনতি করেছেন কেন? কবি পবনের কাছে মিনতি করেছেন যেন গরিব দুঃখীর দুর্দশা মাতার না বাড়ে। এতটুকু লিখলে প্রথমে যে কেনর উত্তরটা এই 1 কথার মধ্যে নিয়ে আসতে হবে, তাইলে আমরা এখানে 1 নাম্বার পেয়ে যাব। এবার যেহেতু অনুধাবন, জিনিসটা একটু ব্যাখ্যা করতে হবে। এরপর তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। কবি পবন অর্থাৎ বাতাসের কাছে মিনতি করেছেন যাতে স্থির হওয়ার জন্য, কারণ কালবৈশাখী যে অনেক পরাক্রমশালী, অনেক শক্তিশালী, যার কারণে গরিব মাঝির পাল ছিঁড়ে যায়, দড়ি ছিঁড়ে যায়, জীবিকা অর্জন করতে কষ্ট হয়ে যায়, শাসীর নড়বড়ে ঘরটি বৈশাখের ঝড়ের তোপের গুড়িয়ে যায় এবং তারা আশ্রয়হীন হয়ে পড়ে। এই কারণে গরিব দুঃখীদের প্রতি সহমর্মী হওয়ার জন্য পবনের কাছে স্থির হওয়ার জন্য মিনতি করেছেন। তাইলে আমাদের কেনর উত্তরটা কিন্তু এই 1 বাক্যের মধ্যে দিয়ে দিলে তখন আমরা এখানে 1 মার্কস পাবো, এই 1 মার্কস পাবো, তাহলে আমাদের 2 মার্কস পাওয়া যাবে। ঠিক আছে? এরপর আমরা 3য় নম্বর গ নম্বর প্রশ্নে চলে আসি। উদ্দীপক বলা হচ্ছে যে এখানে উদ্দীপকে বর্ণিত দরিদ্র শ্রেণীর সাথে রিলিফ কমিটির আচরণের মাধ্যমে ফুটে ওঠার দিকটি বৈশাখ কবিতার মধ্যে আলোকে ব্যাখ্যা করো। এখানে আমাদের এটা যদি 3-3 পেতে হয়, সেক্ষেত্রে প্রথমে আমাদের কাজটি জায়গাটা হবে কোন দিকটি প্রকাশ পেয়েছে সেটা আগে আমাকে 1 লাইনের মধ্যে বলে ফেলতে হবে। তাইলে আমরা বলতে পারি উদ্দীপকে বর্ণিত দরিদ্র শ্রেণীর সাথে রিলিফ কমিটির আচরণের মাধ্যমে যে অত্যাচার করেছে সেই দিকটা বৈশাখ কবিতার সাথে, যে বৈশাখ যে অত্যাচার করে মানুষদেরকে ঘর বাড়ি উড়ে নিয়ে যায়, এই যে অত্যাচারের সাথে কি পাওয়া যায়, আমরা মিল পাই। এই দিকটা বললে আমাদের 1 নাম্বার দেওয়া হয়ে যাবে। এরপর আমরা উদ্দীপকের সাথে আমরা এবং পাঠ্যবের সাথে, এই যে উদ্দীপকে বিভিন্ন ধরনের যে চেয়ারম্যান যে হতদরিদ্র পরিবারের সাথে যে অন্যায় করা হয়েছে সেটার সাথে আমরা পাঠ্যবের যে অন্যায়ের কথা বলা হয়েছে, শোষণের কথা বলা হয়েছে, সেই দিকটা আমরা বর্ণনা করতে পারি, তবে আমরা সেক্ষেত্রে ভালো মার্কস পেতে পারি। এরপরে বলা আছে উদ্দীপকটি বৈশাখ কবিতার একটা খণ্ডচিত্র মাত্র, পূর্ণরূপ নয়, যুক্তি সহকারে বুঝিয়ে লিখো। এক্ষেত্রে প্রথমে আমাদের করতে হবে সেটা হচ্ছে যে উদ্দীপকের বৈশাখ কবিতাটির একটা খণ্ডচিত্র মাত্র, পূর্ণরূপ নয় বলে আমরা বলবো যে উক্তিটি বা যুক্তিটি যথার্থ সঠিক। এটা বললে আমাদের 1 নাম্বার দিয়ে দেবে। কেন সঠিক আমরা বলি, এখানে বলা আছে উদ্দীপকটি বৈশাখ কবিতার একটা খণ্ডচিত্র মাত্র। আমরা এখানে দেখি জাস্ট একটা বিষয় বলা আছে, কীরকম
জাস্ট একটা ত্রাণ নিয়ে বা এখানে কি করা হয়েছে, মানুষটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তার সাথে অন্যায় করা হয়েছে। কিন্তু কবিতার মধ্যে বুলবুলি পাখির কথা বলা আছে, তারপরে তোমার মাঝির কথা বলা আছে, চাষির কথা বলা আছে, সুলাইমান ইসলামের কথা বলা আছে, রামায়ণের কথা বলা আছে, অনেক বিখ্যাত রবীন্দ্রনাথের কথা বলা আছে, সেই সাথে শোষণের কথাও আছে। কিন্তু জাস্ট এখানে শোষণের একটা ছোট্ট একটা দিক তুলে এসেছে, কিন্তু কবিতার মধ্যে অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে যেগুলা এইখানে অনুপস্থিত। এই জন্য জাস্ট কবিতার একটা মাত্র অংশ এসেছে, জাস্ট শোষণের দিকটা চলে এসেছে। কিন্তু সেখানে যে মাঝির কথা উল্লেখ করা আছে, সেখানে যে দুকিনী মায়ের হাড়ির বাতের হাড়ির কথা বলা আছে, টুনটুনি কথা বলা আছে, এবং অন্যান্য বিষয়ের কথা বলা আছে, সেই দিকগুলা এইখানে আসে নাই। এই জন্য এখানে একটা পূর্ণ রূপ নয়, কবিতার ছোট্ট একটা অংশ এখানে চিত্রায়িত হয়েছে। এইভাবে আমরা যদি বলি সেক্ষেত্রে আমাদের কি পূর্ণ নাম্বার পাওয়া যেত। এভাবে যদি আমরা সৃজনশীলে যদি আনসার করি সেক্ষেত্রে আমরা আশা করি ভালো মার্কস পেতে পারি। আশা করি তোমরা সৃজনশীলটা বুঝতে পেরেছো এবং কীভাবে মার্কস তুলতে হয় সেটাও তোমরা দেখেছো। এইখানে আমি তোমাদের জন্য বোঝার সুবিধার্থে সৃজনশীলের প্রশ্নের আনসারগুলো দেওয়া আছে, এবং সেই সাথে তোমাদের জন্য কিছু কমন উপযোগী অনুধাবন প্রশ্ন রাখা হয়েছে। এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এরপরও যদি তোমরা কোনো কিছু না বুঝে থাকো সেক্ষেত্রে আমাদের ডিসকাশন গ্রুপ আছে এবং সলভ ক্লাস আছে, সেখানে কথা হবে। এবং সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, দেখা হবে নতুন কোনো পরবর্তী ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।